বাতাসি বিবি পান ছেঁচে মুখে দিতেই একটা সর্ক খেয়েছে। সেই সাথে সাথে গলা ছেড়ে একটা চিৎকার দিয়েছে, কারণ তার মুখ সহ গলা ঝালে পুড়ে যাচ্ছিল। কুসুম দৌড়ে এসে বাতাসির মুখের দিকে চাইতেন, বাতাসি গুম মেরে রইল। বুড়ির মতিগতি ভালো ঠেকেছে না, তাই কুসুম কেবল আগ বাড়িয়ে বলল, দাদি কি হয়েছে আপনার? পানি খাবেন? পানির কথা শুনে বাতাসি দাপিয়ে রুম থেকে বের হয়েই ডাইনিং টেবিলে বসে জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে গিলতে লাগল। ও লাবিবা, কুসুমরে কোথায় আছোস তোরা? এর গলা জইলা কুটি কুটি হইল। আই মনে হয় বাঁচুমো না। ওই দিকে নিসার দাপাদাপি 14 গুণ বেড়ে গেল। শাড়ি কুচি করে আঁচল কেবল গায়ে দিয়েছে অমনি সারা শরীর পাগলের মতো চুলকাইতে লাগল। জোরে একটা চিৎকার দিয়ে শাড়ি খুলে সেটা ফ্লোরে ছুঁড়ে ফেলল। ফুয়াদের সাথে নিসার কথা হয় না কিছুদিন হল। সেদিন নিসার গায়ে হাত তোলায় আর কথা হয়নি দুজনের মধ্যে। নিসা ছটপট করতে করতে শেষে ফুয়াদের সামনে গিয়ে করুণ মুখে দাঁড়িয়ে হাতের বাহুসহ পিঠ খচখচ করে চুলকাইতে লাগল। ফুয়াদ মুচকি হেসে সোফা থেকে উঠে আলমারি খুলে কিছু দরকারি ফাইলপত্র নিতেই নিসা এসে ফুয়াদের শরীরে হালকা ধাক্কা দিয়ে বলল, তুমি কেমন স্বামী? আমার পিঠ চুলকে আমি মরে যাচ্ছি আর তুমি শয়তানি হাসি দিচ্ছ। ফুয়াদ জিভে কামড় দিয়েই বলল, আমার এত সাহস? তোমার কাণ্ড কারখানা দেখে আমি হাসব, আর তুমি আমাকে ছেড়ে দিব? আমারে পাগলা কুত্তায় কামড় দেয়নি যে আমি এমন কাণ্ড করব। শেষে ফুয়াদ ফাইলপত্র রেখে নিসার শরীরে হাত দিতেই নিসা চিৎকার দিয়ে উঠে বলল, চুলকে দিচ্ছ না উত্তেজনা বাড়ানোর জন্য মাঠে নেমেছ? আরে বাবা, আমি তো ভালো করেই দিচ্ছি। নিকুচি করছি তোমার ভালো করে দেওয়ার। ফুয়াদ ভালো করে শুনে নাও, এই কাজে যদি তিতির জড়িত থাকে তাহলে ওর কি হাল করব সেটা ও কল্পনাও করতে পারবে না। ওর মিথ্যা পাগল সাজা বের করে দিব, বুঝেছ? কথাগুলো বলেই নিসা ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। নিসার কথা শুনে ফুয়াদ খানিকটা ভয় পেল। এই মেয়ে যা, এরে কোনো বিশ্বাস নেই বলে ফুয়াদ মাহাদের রুমে দ্রুত রওনা দিল। মাহাদ তিতিরকে টেনে ব্যালকনিতে নিয়ে গেল। তারপর শাসিয়ে বলল, দাদি আর নিসার সাথে তুমি কি করেছ? তুমি নিসাকে চিনো? ওকে খেপিয়ে তুললে ঠিক তোমার কি কি করতে পারে? কেন ওর সাথে লেগেছ? তিতির ঠোঁট উল্টিয়ে মাথা নিচু করে বলল, আমাকে বকছেন কেন? আপনি জানেন সে আমার ছেলের সাথে কি কি করেছে। আর আপনার দাদি বাসপাতালি আমাকে দিনে 1000 বার শুধু পাগল পাগল বলে মুখ ছিটকায়। তাদের কিছু না বলে আপনি আমায় ধমকাচ্ছেন। আমার আল্লাহ, হেরে নিয়ে আমি কি করব? এতদিন শান্ত ছিল, কিন্তু এখন সে দিনে দিনে বিচ্ছুর লিডার হয়ে যাচ্ছে। আর কত দিকে সামলাবো আমি? এরে সৎ বুদ্ধি দাও আল্লাহ। মাহাদের কথা শেষ না হতেই তিতির ওর মুখের কথা কেড়ে নিয়ে বলল, আপনিও আমাকে পাগল বলছেন? এমন করলে কিন্তু আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাব হুম। তখন কারে পাগল বলেন দেখব আমি। তিতিরের কথা শুনে মাহাদের চোখ ছলছল করে উঠল। তিতিরকে ছেড়ে দিয়ে রুমে চলে আসল। এমন সময় ফুয়াদ রুমে আসতেই তিতির আধা দৌড়ে এসে মাহাদকে পিছন থেকে জড়িয়ে ধরে কয়েকটা কিস করল। এমন কাণ্ড দেখে ফুয়াদ আর মাহাদ দুজনই এত লজ্জা পেল যে কেউ কারো দিকে তাকানোর মতো সাহস পেল না। ফুয়াদ মাথা নিচু করেই বলল, মাহাদ পরে কথা বলবো, এখন আমি যাই। ভাইয়া, আমার বর আমার উপর রাগ করেছে। বলেন তো আর কি কি করলে তার রাগ ভাঙবে? ফুয়াদ মনে হয় এমন মাইনকা চিপায় কোনো দিনও পড়ে নাই। তিতিরের ব্যবহারই বলে দিচ্ছে ও কতটা অসুস্থ। সজ্ঞানে তিতির এমন কাজ কোনো দিনও করত না ফুয়াদের সামনে।
তিতিরের এমন আচরণে মাহাত কিছুটা ক্ষেপে গিয়ে বলল, তিতির কি হচ্ছে এসব? সামনে ভাইয়া আছে দেখতে পাচ্ছ না? এই রে বর মহাশয় তো আরও রেগে গেছে। তিতির মাহাতকে ছেড়ে দিতেই ফুয়াদ নরম কণ্ঠে বলল, দাদি আর তোমার ভাবির সাথে কি করেছ তিতির? ফুয়াদের কথা শুনে তিতির ভয়ে চুপসে গেল। সে কি করে জানল আমি এসব করেছি? তিতির কোনো কথা না বলে মাহাদের হাত ধরে চুপটি করে দাঁড়িয়ে রইল। মাহাদও সাথে সাথে বলল, বড়দের কথা শুনতে হয় তিতির। ভাইয়াকে বল তাদের সাথে কি কি করেছ। অনুমতি পেয়ে তিতিরের মুখ চলল। হেসে হেসে যেন গড়িয়ে পড়ার মতো অবস্থা তার। শেষে মাহাদ শক্ত করে ওকে চেপে ধরে চোখ গরম করতেই ও বলল, বেশি কিছু না ভাইয়া, কাওয়াতাসির জদ্দায় গুঁড়া মরিচ আর আপনার কালডাকনির শাড়িতে সোয়াশগুড়ি মিশাই দিছি। একেবারে জায়গামত মাইর দিছি। না কাউকে বলতে পারবে না দেখাইতে পারবে। বলে দুই ভাই একে অপরের দিকে চোখ বড় বড় করে চেয়ে রইল কিছুক্ষণ। এদের মুখ থেকে যেন কথায় বের হতে চাচ্ছে না। তিতির রেগে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটু নমুনা দেখাইছে তাদেরকে। মাহাদ তিতিরকে ধমক দিতেই তিতির ছলছল চোখে তাদের জানিয়ে দিল, নিসা সাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছ আর বাতাসির কথা তো বাদই দিলাম, বরং তার নামে অনেক অভিযোগ দিল। ফুয়াদ ঢোক চিপে তিতিরকে বলল, তিতির যা করছো করেছ, আর এমন কাজ কখনো করো না। তুমি কত ভালো মেয়ে বলতো। তোমাকে এসব ব্যবহারে একদম মানায় না। নিসার কাছ থেকে একটু দূরেই থেক। তাছাড়া তোমার শরীর ভালো নেই। আমার কথা বুঝতে পেরেছ? তিতির ঘাড় নাড়িয়ে শুধু হ্যাঁ বলল। এই তো গুড গার্ল বলেই ফুয়াদ রুম থেকে বের হয়ে গেল। ফুয়াদ চলে যেতেই মাহাদ রেডি হতে লাগল অফিসের জন্য। তিতির ওকে এটা ওটা এগিয়ে দিচ্ছে কিন্তু মাহাদ ওর সাথে কথা বলছে না। শেষে তিতির রাগ করে সাদের কাছে চলে গেল। নিসা পুরো দিনে গবেষণা করে পুরো ব্যাপারটা বুঝে ফেলেছে। এমন কাজ তিতির ছাড়া কেউ করবে না। কিন্তু হাতে কোনো প্রমাণ নেই যে ওকে ধরা যাবে। সিসি ক্যামেরাতে তো ধরা যাবে না যে গেছো মেয়ে ও দুতলা টপকাতে ওর বা হাতের ব্যাপার। কথাগুলো ভাবতে ভাবতে নিচে ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়ল। বাতাসি তো পানি গিলেই চলছে। একই দিনে একই সময়ে দুজনেরই সমস্যা কি করে হয়। কথাগুলো ভাবতে ভাবতেই দেখল মাহাদ সাদকে নিয়ে বের হয়ে গেল। মাহাদ ওর মা আর কুসুমকে তিতিরের দিকে ভালো করে নজর রাখতেও বলল। মাহাদ চলে যেতেই তিতিরও এসে নিসার কাছ থেকে একটু দূরে সোফাতে বসল। ওর মনে এখন কি চলছে সেটা ও নিজেই ভালো জানে। কিছুক্ষণ পরে ওর রং সবাইকে দেখাতে লাগল। ওর টার্গেট যে বাতাসি সেটা ওখানকার সবাই বেশ ভালো করে বুঝতে পারল। কারণ বাতাসি যা যা করছে সেটা তিতিরও তাই অনুকরণ করে যাচ্ছে। বিষয়টি বাতাসি লক্ষ্য করেনি কিন্তু নিসার চোখে তা স্পষ্ট ধরা পড়েছে। কুসুম যতই তিতিরকে থামাতে চায় তিতির ততই বেশি বেশি করে বাতাসিকে কপি করতে লাগল। এবার বাতাসির চোখ তিতিরের দিকে যেতেই ওর চোখ দুটো লাড্ডুর মতো হয়ে গেল। পাগলটা অ্যারে মুখ ভাসাইতাছে বলেই বাতাসি হাত সামনে দিকে উঁচু করে তুলে ধরে তিতিরকে পরীক্ষা করতে লাগল। সত্যিই তিতির বাতাসির মতো করেই হাত সামনের দিকে উঁচু করে ধরল। বাতাসি ভ্রু জোড়া কপালে তুলে চিৎকুর ছেড়ে বলল, ও কামু দেইখা যা বাপ, তোর ব্যাটার বউ এর সাথ লাগছে। এইবার আই সত্যিই কব্বরে যাইয়া ডুবকি মারুম। আর এই জীবনে আই আর অত্যাচার সোয়া পারুম না। বাতাসির চিৎকারে তিতির হাত নামিয়ে এদিক ওদিক চাইতেন দেখল নিসা ওর দিকে চেয়ে আছে। তিতির মাথা নিচু করে চুপ করে রইল। কামরান সাহেব বাসায় ছিলেন না।
তাই লাবিবা বেগম শাশুড়ির কাছে আসতেই বাতাসি সব কথা খুলে বলল তার বৌমাকে। লাবিবা সব শুনে তিতিরের কাছে এসে নরম স্বরে বলল, মা তুমি কি সত্যিই কাজগুলো করেছ? তিতির মুখে আঙ্গুল পুড়ে না না করল। নিসা এসব দেখে ফোঁস করে উঠে বলল, মা ও একদম মিথ্যা বলছে। আমি নিজে দেখেছি ও দাদিকে কপি করছে, দাদিকে অপমান করছে। দেখেন কত বড় বিয়াদব মেয়ে যে গুরুজনকে অসম্মান করছে। সাক্ষী পাইয়া গেছি। আই ঠিক কইছি লাবিবা। হেতি অ্যারে ভেঙ্গাইছে। নিসার এমন কথায় তিতির সোফা থেকে উঠেই নিসার দিকে আসতে লাগল। তিতিরের এমন ভয়ঙ্কর চেহারা নিসা কোনো দিনও দেখেনি। নিসা ভয় পেয়ে চুপসে গেল। তিতির একদম নিসার কাছে এসে থ্রেড দিল, আপনার মেয়ে যদি আমার ছেলের গায়ে আর এবার হাত দেয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ফিহা যেন আমার ছেলের ধারে কাছে না আসে। এই তোমার এত বড় সাহস! তুমি আমাকে থ্রেড দাও বলে নিসা চিৎকার দিয়ে উঠল। বাতাসি আর লাবিবা দৌড়ে এদের দুজনের কাছে চলে এলো। নিসাকে লাবিবা থামতে বলছে বারবার, কিন্তু নিসা থামার পাত্রী না। শেষে তিতির এমন কথা বলল তাতে নিসার কথা বন্ধ হয়ে গেল। সাথে আশেপাশের সকলের পিলে চমকে গেল। তিতির চেতে উঠে বলল, আর একটা কথা যদি বলেছেন তাহলে আমার মেয়ে যেমন ওই মাটিতে শুয়ে আছে ঠিক তেমনি আপনার মেয়েকেও মাটিতে শোয়ার ব্যবস্থা করে দিব। মাইন্ড ইট। কথাগুলো বলে তিতির গটগট করে উপরে চলে গেল। নিশা তো একদম শেষ। ডুকরে কেঁদে উঠে বলল, মা শুনলেন আপনি? এত বড় কথা বলতে ওর একবারও বুক কাঁপল না। ও পেয়েছেটা কি? ও কখনোই পাগল না। বিয়াদব অভদ্র মেয়ে, আমার মেয়েকে আর বাঁচতে দিবে না। আমার সংসারটা শেষ করে ছাড়বে। বাবা আজ আসুক, এই কথাটা যদি না তুলেছি তার কাছে তো আমার নাম নিসা নয়। হয় ও থাকবে এ বাসায়, না হয় আমি থাকব। আর যদি এতই পাগল হয়ে যায় তাহলে পাবনাতে রেখে আসছে না কেন আপদটাকে? বাতাসি বিবি কোনো কথা বলেনি। তিতিরের এমন ব্যবহারে হেইও ব্যাপক দৌড়ে গেছে। সুর সুর করে নিজের রুমের ভিতর গিয়ে ছিটকি লাগিয়ে দিয়ে গুনগুন করে কাঁদতে লাগল। আই যা যা করছি ওর সাথে হের যদি প্রতিশোধ নেয় তাইলে আই আর বাঁচুমো না। ও কুসুমরে অ্যারে বাতাসা পড়া আইনা দে। আই আর বাঁচুমো না। ক্যালা ছাওয়ালোক যদি ও না ছাড়ে তয় আই বাতাসিরেও ছাড়ব না। ও আল্লাহ হ্যারে কোনো মুসিবতে ফেলাইলা। বাতাসির ডুকরন দেখে কুসুম আর লাবিবা গিয়ে দরজা ধাক্কাতে লাগল। আম্মা কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? দরজা খুলে দেন। না লাবিবা, তোমার জীবনের মায়া নাই তাই বাইরে ঢ্যাং ঢ্যাং কইরা ঘুরতাছ। এর জীবনের বহুত মায়া আছে। জীবন থাকতে আর বাইরে যামু না। তোমার ব্যাটার বউরে পাগলা গার্দেই পাঠাই দাও। হেই কুখ্যাত খুনি পাগলি হইছে। আয়ার এ জিন্দেগিতে বাইর হমুনা ঘর থাইকা। বাসায় ঝড় বয়ে গেল যেন। নিশাত সাথে সাথে ফুয়াদকে সব কথা জানিয়েছে। ভয় তিতিরের কাছে কেউ যায়নি। খাওয়ার কথাও বলেনি ওকে। তিতিরও রুম থেকে বের হয়নি। এভাবেই পুরোটা দিন কাটল। বিকালের দিকে বাসায় রুমকি সহ ওর বর আসল। রুমকির ছেলে এবং ওর শ্বশুরবাড়ি আরও কয়েকজন এসেছে। সাদের সমবয়সী একটা ছেলে আর 1 বছর বয়সী একটা মেয়ে আছে ওর। ছেলের মুসলমানি করাবে তাই রূপালী আর রেজওয়ান এখান থেকেই করানোর কথা বলেছে। এমনকি এ নিয়ে একটা অনুষ্ঠানও রাখা হয়েছে। রেজওয়ান তো সবাইকে ইতিমধ্যে ইনভাইটও করে ফেলেছে। সন্ধ্যায় সবাই নাস্তা করছে। রুমকির বর সম্রাট ওদের মেয়েকে নিয়ে করিডোরে হাঁটাহাঁটি করছে। মেয়েটা বড্ড কাঁদছে। রুমকি বাসায় নেই।
ওর কিছু বান্ধবীদের ইনভাইট করতে গেছে। এমন সময় দরজার সামনে তিতিরকে দাঁড়িয়ে থাকতে দেখল। তিতির এক নজরে মেয়েটার দিকে চেয়ে আছে। সম্রাট তিতিরের মানসিক অবস্থার কথা জানে, তাই তিতিরের কাছে এগিয়ে গিয়ে বলল, ভাবি, মেয়েটা কাঁদছে, আমি থামাতে পারছি না, আপনি একটু ওরে কোলে নিবেন? এত উত্তম কথা আজকের দিনে তিতির শোনেনি। ও সাথে সাথে হাত বাড়িয়ে দিতেই সম্রাট ওর মেয়েকে তিতিরের কোলে দিয়ে বলল, আমি ওর খাবার আনছি, আপনি ততক্ষণে ওরে দেখে রাখেন। তিতির শুধু মাথা নাড়িয়ে হাসি মুখে ওর রুমে ঢুকল। একজন মাকে বলতে হয় না সে কিভাবে একটা দুধের বাচ্চাকে সামলিয়ে রাখতে পারে। সেটা তিতিরের বেলায়ও ব্যতিক্রম হল না। সম্রাট আসার আগেই মেয়েটার কান্না থামাল। এমনকি অতিথির খাবার দিয়েও খাবার রেডি করে তাকে খাওয়াতে লাগল। একটু পর সম্রাট খাবার নিয়ে এসে দেখল তার মেয়ে বসে খেলা করছে বিভিন্ন খেলার জিনিসপত্র নিয়ে। আর তিতির বাবুটার বড় বড় চুল রাবার দিয়ে ঝুঁটি বেঁধে দিচ্ছে। মন মতো না হওয়াতে রাবার খুলে আবার চুল বেঁধে দিতে লাগল তিতির। একটা সন্তান হারানো মায়ের অনুভূতিগুলো মুগ্ধ হয়ে দেখতে লাগল সম্রাট। এমন সময় রূপালী সম্রাটের কাছে এসে বলল, বাবা, তুমি এখানে? সম্রাট মুচকি হেসে বলল, মেয়েটা খুব কাঁদছিল, ভাবির কাছে যাওয়াতেই কেমন শান্ত হয়ে খেলছে। তিতিরের কোলে রুমকির মেয়েকে দেখেই যেন রূপালীর মাথায় বাজ পড়ল। ওর কোলে কেন বাবুটা? জামাইয়ের সামনে তেমন কিছু বলতে পারল না, কিন্তু রুমে ফিরে আসতেই দেখল রুমকি বাসায় ফিরেছে। রুমকিকে টেনে নিয়ে গিয়ে কিছু কথা বলতেই রুমকি ক্ষেপে গিয়ে মাহাদের রুমে চলে গেল। এসে দেখল সম্রাট সোফায় বসে আছে আর তিতির ওর মেয়েকে আদর করছে। এই তোমার এত বড় সাহস কি করে হয় আমার বাচ্চার গায়ে হাত দেওয়ার? কথাগুলো বলেই ওর মেয়েকে তিতিরের কাছ থেকে কেড়ে নিল। তিতির করুণ চোখে রুমকির দিকে চেয়ে রইল। সম্রাট এসে বলল, এ কেমন অভদ্রতা? কারো কাছ থেকে কেউ এভাবে বাচ্চা কেড়ে নেয়? তুমি ওর বিষয়ে কি জানো? ওর কাছে বাচ্চা রাখাটাও একটা রিস্ক। আর তুমি এই রুমে কি করছো? এই পাগল ছাগলের কাছে কেন বসে আছো? তুমি জানো আজ ও ফিহাকে খুন করার হুমকি দিয়েছে, আর তার কাছে তুমি আমার মেয়েকে তুলে দাও। সম্রাটকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুমকি ওকে নিয়ে বের হয়ে গেল। রুমকি চলে যেতেই তিতির ক্ষেপে গিয়ে ওর হাতের কাছে যা জিনিসপত্র ছিল সবকিছু ফ্লোরে ফেলে দিয়ে ফিকরে কেঁদে উঠল। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। আকাশ যেন লাল আভায় সাজতে আজ বড্ড ব্যস্ত। জানালার কাঁচ গলে তীক্ষ্ণ সূর্যের আলোক রশ্মি তিতিরের ডান গালে পড়েছে। স্কিনের রংটা মনে হয় পাল্টে গিয়ে হলুদ বর্ণ ধারণ করেছে। তিতির ফুফিয়ে কাঁদছে। তার কাছ থেকে বাচ্চাটাকে কেন কেড়ে নেওয়া হলো? তাকে তো সে আর মারেনি, বা বাবুটাও কাঁদেনি ওর কোলে। তাহলে কেন এমন ব্যবহার? লাবিবা বেগম রুমে প্রবেশ করতেই কাচের একটা টুকরো তার পায়ে সামান্য গেঁথে গেল। উনি আহ বলেই নিচে বসে পড়লেন। তিতিরের সেদিকে খেয়াল নেই, বরং সে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, মা, আমি বাহিরে যাব। তিতিরের এমন ব্যবহারে লাবিবা খানিকটা রেগে গিয়ে ওকে ধমক দিয়ে বললেন, রুমে এত জিনিসপত্র ছড়ানো ছিটানো কেন? আপনিও বকছেন বলেই বিড়বিড় করে কি যেন বলতে লাগল তিতির। তারপর ওই অবস্থায় কাচের উপর দিয়েই আধা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। লাবিবা বেগম অনেকবার ডাকার পরও সে পিছন ফিরে তাকাল না। লাবিবা বেগম ক্ষেপে গিয়ে জোরে জোরে কুসুমকে ডাকতে লাগল। তিতির এক দৌড়ে নিচে এসে দরজার সামনে যেতেই মৌ তিতিরকে পিছন থেকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, এই তোর পায়ে কি হয়েছে? আর এভাবে কই যাচ্ছিস? মৌকে জোরে একটা ধাক্কা দিয়েই তিতির রগচট কণ্ঠে বলল,
একদম আমাকে ধরতে আসবে না। আমার মেয়ের কাছে যাব আমি। তিতিরের মুখ থেকে কথাটি বের হতেই বাহিরে থাকা গার্ড সাথে সাথে বাহির থেকে দরজা বন্ধ করে দিল। এই বলে দরজায় গিয়ে ধাক্কাতে লাগল তিতির। দুহাত দিয়ে দরজা থাবড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, দরজা খোল বলছি। আমি আমার মেয়ের কাছে যাব। তোমরা সবাই এমন করো কেন আমার সাথে? আমার কষ্ট হয় না বুঝি? তিতিরের হৃদয় বিদারক কণ্ঠ শুনেও বাহির থেকে দরজা খুলে দেওয়া হল না। শেষে তিতির জোরে জোরে দরজায় লাথি দিয়ে চিৎকার করতে লাগল, আমি যদি বাহিরে একবার বের হতে পারি তাহলে তোমাদের কিন্তু খবর করে ছাড়ব। তিতিরের পাগলামি দেখে রুমকির স্বামী আর রেদোয়ান ড্রয়িং রুমে এলো। আবার সেই পাগলামি বলে রেদোয়ান মুচকি হেসে এমন দৃশ্য উপভোগ করতে লাগল। সম্রাট রেদোয়ানের দিকে চেয়ে তার মুখে হাসি দেখে ভ্রু কুঁচকাল, কিন্তু মুখে কিছুই বলল না। মৌ বা কুসুম কেউ তিতিরকে আটকাতে পারছে না। শেষে নান্নুর মা এসে ধরতেই সম্রাট আর চুপ করে থাকতে পারল না। রুমকি বাবুকে ভাবির কোল থেকে ওভাবে কেড়ে না নিয়ে যদি ভালো কিছু কথা বলে নিত, তাহলে এমন ব্যবহার ভাবি কখনো করত না। সম্রাট এগিয়ে গিয়ে কেবল তিতিরের হাত ধরেছে অমনি তিতির হিতাহিত বোধটুকু ভুলে কষে একটা চড় মারল সম্রাটের গালে। এমন কাণ্ডে সবাই তিতিরকে ছেড়ে দিয়ে ভয়েই সরে দাঁড়াল। এর মাথা পুরোটাই গেছে বলে মৌ বীর করতে লাগল। সম্রাট তো লজ্জায় সরে এসে চোখমুখ শক্ত করল। বাসার জামাইয়ের গায়ে হাত তোলা, এত বড় অপরাধের কোনো ক্ষমা নেই। রেদোয়ান দাঁত কিরমির করে শার্টের হাত ফোল্ড করতে করতে এগিয়ে আসতেই মৌ রেদোয়ানকে ধরে বলল, দেখো, ওর মাথা ঠিক নেই। আমরা ওকে শান্ত করছি। ছেলে মানুষ, ওর গায়ে হাত দেওয়াতে ও ক্ষেপে গেছে হয়তো। মাহাদ সকালেই বলে গেছে ওর গায়ে যেন কোনো ছেলে মানুষ হাত না দেয়। আমারই সেই কথা বলতে মনে ছিল না। এবারের মতো ওকে ছেড়ে দাও। রেদোয়ান রেগে গিয়ে সবার সামনেই মৌকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলল, বোনের তরফদারি করা হচ্ছে। ওর সাহস কি করে হয় সম্রাটের গায়ে হাত তোলা? পাগল হয়েছে। ওর পাগলামি ছোটাচ্ছি। মৌ গাল ধরে চোখের পানি ফেলতে লাগল। কিন্তু রেদোয়ানের ভয় একটা শব্দও করতে পারল না। নিঃশব্দে চোখের পানি ফেলা ছাড়া ওর কোনো উপায় নেই। কিন্তু রেদোয়ানের মনে অন্য প্ল্যান চলছিল তখন। সেদিন রেদোয়ানকে তিতির চড় মেরেছিল এবং কাঁধে পা তুলে দিয়েছিল। তার উত্তর দেওয়ার একটা মোক্ষম সুযোগ এসেছে। এই সুযোগ কখনো সে হাতছাড়া করবে না বা করতেও চায় না। তাই এগিয়ে যেতেই তিতির যা কাণ্ড করল সেটা রেদোয়ান ভান্নাতেই আনতে পারেনি যে সবার সামনে এমনভাবে ওকে অপদস্থ হতে হবে। তিতির রেদোয়ানের হাঁটু বরাবর গায়ের শক্তি দিয়ে জোরে একটা লাথি দিল। রেদোয়ান কোনো শব্দ ছাড়াই ওখানে বসে পড়ল। সবার সামনে ছেলে হয়ে মেয়ে মানুষের হাতে মায়ের খাওয়া যে কত বড় অসম্মানের ব্যাপার সেটা রেদোয়ানের মুখ দেখেই বোঝা যাচ্ছিল। রেদোয়ান বরাবর ঠান্ডা মাথার মানুষ, কিন্তু আজ নিজের অপমান সে কিছুতেই সহ্য করতে পারল না। ও উঠে দাঁড়াতে দাঁড়াতে তিতির দৌড়ে গিয়ে সোফার টিটেবিল থেকে ফুলদানিটা হাতে নিয়ে রেদোয়ানের সামনে গিয়ে দাঁড়াল। তারপর রাগী স্বরে বলল, শুধু আমার দিকে পা বাড়িয়ে দেখ। এটা দিয়ে তোর মাথা ফাটিয়েই তোকে হসপিটালে পাঠাবো। আয় এবার দেখি তোর হাতে জোর কত। রেদোয়ান কিছু বলতে যাবে এমন সময় রূপালী এসে রেদোয়ানের হাত ধরে বলল, কি শুরু করেছিস? পাগলের সাথে তুইও পাগল হয়েছিস। চল এখান থেকে। মায়ের কথা শুনে রেদোয়ান আর কিছু বলল না। সেখান থেকে চলে যেতেই রূপালী বলল, আজ কামরান আসুক, তারপর কথাগুলো তুলব। কখনো জামাইয়ের গায়ে হাত তোলে, কখনো বা ছেলের গায়ে হাত তোলে। ও পাইছেটা কি? সব জায়গায় পাগলামো। ওর পাগলামি আমি মানি না।
এর যদি বিচার না হয় তাহলে আমি নিজেই পাগলের বিচার করব। সাদ ওর হোম টিচারের কাছে পড়ছিল। মায়ের চিৎকার চেঁচামেচি শুনেও মন অন্যদিকে রেখে চুপ করে পড়ছে। এমন সময় খোঁড়াতে খোঁড়াতে সাদের দাদি রুমে আসল। তারপর সাদকে ডাকতেই সাদ উঠে দাদির কাছে কিছু না শুনেই ছুটে গেল মায়ের কাছে। কখন থেকে ছেলেটা ছটপট করছে। তার মা ভীষণ অসুস্থ, তাই বাবা বলেছে মায়ের খেয়াল রাখতে। সাদ এসে দেখল ওর রুমকি ফুফি তার মাকে বকছে। সাদ দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মা, আপনার পায়ে কি হয়েছে? পা দিয়ে রক্ত ঝরছে তো। এবার সবার চোখ পড়ল তিতিরের পায়ের দিকে। ওর পায়ের পাতা দিয়ে রক্ত ঝরছে, কিন্তু তিতির রাগে ফুঁসেই চলছে। তিতিরের চেহারা দেখে বাতাসি বিবি মুখে আঙ্গুল পুড়ে চুপ করে আছে। এই মাইয়া যে ভিতরে ভিতরে এত ভয়ঙ্কর, হেইডা আমরা জানতাম নাকি। মনের ভিতর রাগ দমন করে এতদিন সংসার করছে। এমন রূপ দেখলে তো মোর স্বামীই ভয় পাইত। আল্লাহ গো, আরে কার পাল্লায় ফেলাইলা। আই দেখছি বুইরা বয়সে লাতির বউয়ের হাতে পিটুন খামু। আরে বাপের বাড়ি দিয়া আয় কামু। আই এহানে থাকুম না। এর জীবনের মায়া আছে বহুত। তগ নাই, তোরা পাগলরে লইয়া বসবাস কর। এর শহীদ হওয়ার কোনো শখ নাই। হেই মাইয়া তো দিন দিন এরে ফাপড় দিয়াই চলছে। বাতাসির কথার মধ্যই লাবিবা বেগম নিচে এসে তিতিরের হাত ধরে বলল, রুমে চলো। নিজে তো মরবার সাথে আমার ছেলের জীবনটাও শেষ করে ছাড়বা। সাদ, তোমার মাকে নিয়ে রুমে যাও। সাদ ওর মায়ের হাত থেকে ফুলদানি নিয়ে রেখে এসে মাকে নিয়ে ওদের রুমে চলে গেল। কুসুমকে মেডিসিন বক্স নিয়ে উপরে তিতিরের কাছে যেতে বলে লাবিবাও চলে গেল তার রুমে। তিতিরের কাছে যাওয়া শুনে কুসুম ভয় বলল, আমি ওনার কাছে যাব না। যা, ওনার শক্তি আর মাথা খারাপ। এক চড়ে আমায় বান্দরবন পাঠাইবে। আমি আর যাই তার কাছে। কেউ যখন তার কাছে যেতে রাজি না, তখন মৌ তিতিরের রুমে চলে গেল। এসে দেখে 7 ফ্লোর থেকে কাচের টুকরো পরিষ্কার করছে। এই বাবা, তুমি করছো কেন এসব? হাত কেটে যাবে তো। সরো, আমি করছি বলে ও সব পরিষ্কার করে তিতিরের পায়ে মেডিসিন দিয়ে গজ দিয়ে ব্যান্ডেজ করে বলল, সাদ, তোমার টিচার অপেক্ষা করছে। যাও, তুমি গিয়ে পড়ো। আমি দেখছি তোমার মাকে। সাদ কথা না বাড়িয়ে চলে যেতেই মৌ দেখল দরজায় গোলাপ দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে সে ঢুকছে না। এদিকে মাগরিবের আজান পড়তেই মৌ চলে গেল। এইটার অপেক্ষায় যেন তিতির করছিল। রুমের দরজা বন্ধ করে দিয়ে সোজা ব্যালকনিতে গিয়ে নিচের অবস্থান দেখে একটা শাড়ি এনে রেলিংয়ে বেঁধে তা দিয়ে নিচে নেমে গেল। এখন তাকে আর কেউ আটকাতে পারবে না। পায়ে কেটে যাওয়ার জন্য জোরে হাঁটতে পারছে না, তবুও প্রাণপণে মেয়ের কবরের পাশে গিয়ে ধপ করে বসে পড়ল। কবরটা পুরো বেঁধে দেওয়া হয়েছে তিতিরের জন্য। সেদিন মাটি খোঁড়ার কারণে মাহাদ মিস্ত্রি এনে কবর বেঁধে নিয়েছে। কবরের দুধারে পোতা খেজুরের ডাল শুকিয়ে গেছে। কবরে একটু আধটু ঘাস জন্মেছে। তিতির কবরে হাত বুলিয়ে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, মা, তুমি কোথায় গেলে? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি তোমাকে ভুলতে পারছি না। তোমার বাবাও আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদে। আমি তোমাকে কেমন করে তার কোলে এনে দিব বল? তোমার বাবা বলছিল তুমি নাকি হজরত ইব্রাহিম এর খেলার সাথী হয়ে গেছ। তিনি কি আমার মতো তোমাকে আদর করে, ভালোবাসে? আমি তো কিছুই দেখতে পাই না। আমার বুকে খুব কষ্ট হয়। মনে হয় সব সময় তোমার পাশে শুয়ে থাকি। তিতির কাঁদছে আর ওর মেয়ের কাছে সবার বিরুদ্ধে নালিশ করছে। চারদিকে নিস্তব্ধ আধার নেমেছে। দু-একটা জোনাকি পোকা গাছের ডালের ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে। বকুল ফুলের গন্ধে চারপাশটা মো মো করছে।
তিতিরের গায়ে মশার দল এসে বসে রক্ত শুষে নিচ্ছে, তবুও যেন ওর হুঁশ নেই। কবরের গায়ে হেলান দিয়ে চুপ হয়ে রইল। মাহাদের গাড়ি বাসায় ঢুকতেই ওর চোখ গেল মেয়ের কবরের দিকে। যখনই বাসায় ঢোকে তখনই মেয়েটার কবরের দিকে ওর চোখ পড়ে। কিন্তু অন্ধকারের মধ্যে মনে হল কবরের পাশে কেউ বসে আছে। মাহাদ গাড়িতে বসেই ভালো করে আবার দেখার ট্রাই করল, সত্যিই কি সেখানে কেউ আছে, না মনের ভুল। কথাগুলো ভাবতে ভাবতে গাড়ি থেকে নেমে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেদিকে অগ্রসর হতেই ও স্পষ্ট দেখতে পেল তিতির কবরের পাশে শুয়ে আছে। তিতির বলেই মাহাদ দৌড়ে গেল ওর কাছে। এই তুমি এখানে কেন বলে চিৎকার দিতেই তিতির ধরপড় করে উঠে বসল। মাহাদের দিকে চেয়ে ও বড্ড ভয় পেয়ে গেল। কিন্তু মাহাদ জোরে ধমক দেওয়াতে ওর জেদ চেপে গেল। ও ওভাবেই বসে রইল সেখানে। তিতিরের এমন জেদ দেখে মাহাদ তিতিরের হাত ধরতেই তিতির হাত ঝটকিয়ে ফেলে দিল। মাহাদ তিতিরের কাছে বসে পড়ল। তারপর ধীরস্থির হয়ে বলল, তিতির, আমার শরীর খুব খারাপ। এখন তুমিও যদি আমার সাথে এমন করো তাহলে কিন্তু আমিও অতিথির মতো একেবারে চলে যাব। ব্যাপারটা কি খুব ভালো হবে? আর তিতিরকে কিছু বলতে হয়নি। মাহাদকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে উঠল। তিতিরের আর্তনাদ দেখে মাহাদও চোখের পানি ধরে রাখতে পারল না। কান্না কণ্ঠেই বলে উঠল, তুমি যদি এমন করো তাহলে আমার আর সাদের কি হবে? আমাদের কে সামলাবে? মাহাদ তিতিরকে দাঁড় করিয়ে ওকে নিয়ে চলতেই তিতির আহ করে উঠল। মাহাদ সাথে সাথে থেমে বলল, কি হয়েছে? কোথায়ও লাগছে? আমার পা কেটে গেছে। পা কিভাবে কাটল বলে মাহাদ তিতিরের হাতে অফিসের ব্যাগ দিয়ে ওকে কোলে নিয়ে বাসায় চলে আসল। নিচে তেমন কেউ ছিল না। সবাই যে যার কাজে ব্যস্ত। শুধু নান্নুর মা দেখে কাছে এসে বলল, মাহাদ, ও তো ঘরে ছিল। ওরে কই পাইলা? মাহাদ ওনার কথার জবাব না দিয়ে শুধু বলল, আন্টি একটু গরম পানি নিয়ে আসেন তো। মাহাদ ওর রুমের সামনে এসে দরজা বন্ধ দেখে তিতিরের দিকে চেয়ে বলল, এই অবস্থায় তুমি ব্যালকনো টপকাইছ? তিতির ভয় কোনো কথা না বলে মাহাদের বুকে মুখ লুকাল। মাহাদও আর কিছু না বলে দরজা খুলে ওকে নিয়ে রুমের ভিতর আসল। ওকে কোল থেকে নামিয়ে না দিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে বলল, আমি আসতে আসতে যেন তোমার গোসল শেষ হয়। মাহাদ তিতিরের হাত থেকে ব্যাগ নিয়ে এসে বেডে রাখতেই কুসুম গরম পানি নিয়ে এল। ভাইজান, খুব খারাপ একটা খবর আছে। ভাবি, দুলাভাই আর রেজওয়ান ভাইয়ের গায়ে আজ হাত তুলেছে। সেই থাপ্পড় মারছে দুইজনরে। তাছাড়া নিসা ভাবি আর দাদির সাথেও তুলকালাম বাঁধাইছে। বড় সাহেব আসলে রূপালী ফুপি নাকি বিচার দিব। নানা খারাপ ভাষায় ভাবিকে গালাগালি করছে। আরও বড় কথা হল, নিসা ভাবি সবাইকে বলছে ভাবি নাকি আম্মার গায়ে হাত তুলছে। ডাহা মিথ্যা কথা রটাইছে। মাহাদ শান্ত গলায় বলল, আচ্ছা তুই যা। কুসুম আরও কিছু কথা বলতে চেয়েছিল কিন্তু মাহাদের কাছে সুবিধা না পেয়ে চলে গেল। মাহাদও রুম থেকে বের হয়ে সাদের রুমে গিয়ে দেখে নামাজ শেষে হজুরের কাছে আরবি পড়া শিখছে সাদ। গোলাপকে কোথায়ও দেখতে পেল না। ওখান থেকে বের হয়ে এসে গোলাপ বলে কয়েকবার ডাকতেই গোলাপ কোথায় থেকে যেন বের হয়ে এসে মাহাদের সামনে দাঁড়িয়ে লেজ নাড়াতে লাগল। মাহাদ রুমে আসতেই গোলাপও পিছু পিছু রুমের ভিতর ঢুকল। তিতিরের কাছে আসতে নিষেধ করেছে মাহাদ, তাই রুমের এক কোণে দাঁড়িয়ে রইল সে। এদিকে তিতির গোসল সেরে একদম ফিটফাট হয়ে লক্ষ্মী মেয়ের মতো চুপ মেরে বেডে বসে আছে। মাহাদ টাওয়াল হাতে নিয়ে তিতিরের পাশে বসল। তারপর ওর পায়ে হাত দিতেই তিতির আহ বলে ঝিকে উঠল। মাহাদ সাথে সাথে হাত সরিয়ে আদুরে গলায় বলল, কোথায় ব্যথা লাগছে সোনা? এখানে বলে মাহাদের দিকে পাটা এগিয়ে দিয়ে ফুফিয়ে কেঁদে উঠল তিতির।
মাহাদ অতি যত্নে পা ব্যান্ডেজ করে দিয়ে শান্ত স্বরে বলল, তুমি মাগরিবের সালাত আদায় করেছ? তিতির খানিকটা লজ্জা পেয়ে মাথা নাড়িয়ে শুধু না বলল। মাহাদ এবার ওর কাছ থেকে উঠে ওয়াশরুমে গিয়ে উচ্চস্বরে বলল, কাজা নামাওটা পড়ে নাও। আমার পায়ে লাগছে তো। চেয়ারে বসে পড়ো। আচ্ছা। মাহাদ ওয়াশরুমে গেছে বলে গোলাবো রুম থেকে বের হয়ে চলে গেল। রাত 10টা বাজে। কামরান সাহেব আধা ঘন্টা আগে বাসায় এসেছেন। একটু রেস্ট নিতে না নিতেই রূপালী, রুমকি আর নিসা এসে কামরান সাহেবকে কথার জালে জড়িয়ে ফেলল। আজ তিতির যা করেছে সেটা অত্যন্ত নিকৃষ্ট কাজ করেছে। আজ এর বিহিত না করলে রূপালী নিজেই ওর বিচার করবে। রাতের খাবারের আগেই বিচার বসল। আসামি একমাত্র তিতির। শাশুড়ি সহ এই বাসার জামাইয়ের গায়ে হাত তোলার মতো সাহস দেখিয়েছে। সবাই সোফায় বসে আছে আর মাহাদ তিতিরকে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে আছে। তিতির মাহাদের টি-শার্টের এক কোণো ধরে ওর গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। সবার দৃষ্টি তিতিরের দিকে। তিতিরকে দেখেই কামরান সাহেব মুচকি হেসে বললেন, কেমন আছো মা? আর পা কাটল কিভাবে? দুষ্টুমি করেছ বুঝি? শ্বশুরের মিষ্টি কথা শুনে তিতির মাথা নিচু করে শুধু হাসল কিন্তু কিছু বলল না। কেমন বিয়াদব মেয়ে, গুরুজন কিছু বলছে কিন্তু তার জবাব দেওয়ার প্রয়োজন বোধটুকু মনে করে না। নিসার কথা শুনে ফুয়াদ চোখ বড় বড় করতেই নিসা চুপ হয়ে গেল। কিন্তু রুমকি চুপ করে থাকল না। মামা আজ আপনার বিচার করতেই হবে। সম্রাটের গায়ে হাত দেয় কোনো সাহসে? আমার স্বামীর সম্মান নেই? যেখানে সেখানে পাগলামি। কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেলল রুমকি। রুমকির কান্না দেখে রূপালী দাঁত কটমট করে বলল, রেদোয়ানের বুকে লাথি মারে, সম্রাটের গালে চড়, লাবিবার গায়ে হাত তোলা, ফিহাকে মেরে ফেলার হুমকি, এসব কি? একে নিয়ে আমাদের থাকা তো দায় হয়ে পড়ছে। আম্মার মতো মানুষ পর্যন্ত ভয়ে রুম থেকে বের হচ্ছে না। আম্মা ভাবি তো মানসিক রোগী, তাই আমার এ ব্যাপারে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাছাড়া রুমকি যদি আমাদের মেয়েকে নিয়ে ভাবির সাথে ওমন ব্যবহার না করত তাহলে এতদূর জল কখনোই গড়াত না। বাদ দেন না সব। তার থেকে কোথায় চিকিৎসা করলে ভাবি আগের মতো হবে সেটাই আমাদের ভাবা উচিত। তাছাড়া তার অতীত রেকর্ড খুবই ভালো। কারো সাথে কটু কথা অবধি বলেনি। তাই একটু আমাদের মেনে চলা উচিত তাকে। সম্রাটের এমন কথা শুনে রূপালী বলল, বাবা তুমি ওর সম্বন্ধে এত কিছু জানো না। ওর অতীত রেকর্ড অনেক আছে। তাছাড়া বড় ভাসুরের গায়ে হাত তোলে। আর শাশুড়ি, সেটা বাদ দিচ্ছ কেন? লাবিবা কি ওর কম দেখাশোনা করে নাকি? তবুও সে ছাড় পেল না। সম্রাট আর কোনো কথা বলল না। কিন্তু কামরান সাহেব গলা ঝেড়ে বলল, তিতির, সবাই যা বলছে তা কি সঠিক? তিতির ততক্ষণে মাহাদের টি-শার্টের নিচের দিক খামচে ধরে মোচড়াচ্ছিল। মাহাদের পেট দেখা যেতেই রুমকি একদৃষ্টিতে মাহাদের ওই অংশে চেয়ে রইল। মাহাদ সাথে সাথে তিতিরের হাত শক্ত করে ধরে বলল, বাবা কি বলছে? জবাব দাও। তিতির তবুও কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। কামরান সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটা অসুস্থ। তার উপর দিয়ে কত বড় ঝড় গেছে। তোমরা সেটা না দেখে ওর বিরুদ্ধে রিপোর্ট দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছ। এমন ঘটনা যদি তোমাদের সাথে ঘটত তখন তোমরা কি করতে? দেখ, আমি এ নিয়ে কিছু বলতে চাই না। তোমাদের তাকে নিয়ে সমস্যা হলে ওকে এড়িয়ে চলো। আর ও কখনোই আগ বাড়িয়ে তোমাদের সাথে লাগতে আসবে না, সেটা আমি খুব ভালো করে জানি। এটা কোনো বিচার হলো?
ওর এতই যখন সমস্যা তাহলে তাকে পাগলা গারদে পাঠিয়ে দেন না। এখানে রেখে শুধু শুধু আমাদের শান্তি নষ্ট করছেন কেন? যে মায়ের গায়ে হাত তুলতে পারে সে সব কিছু করতে পারে। ও বাসায় থাকলে আমি থাকব না। আজ আমার মেয়েকে মারার হুমকি দিছে। কাল যদি মেরে ফেলে তাহলে কি আপনার এই কথা বলার মুখ থাকবে? অনেকের অনেক অভিযোগ শুনে মাহাদ বলল, তিতির তুমি কি মায়ের গায়ে সত্যিই হাত তুলেছ? তিতির তবুও কিছু বলল না। মাহাদের হাত আঁকড়ে ধরে রইল। কোনো জবাব না পেয়ে ওর মাকে বলল, মা সত্যিই কি তিতির তোমার গায়ে হাত তুলেছে? লাবিবা বেগম মাথা নিচু করল। তার মানে সেটা সম্মতির লক্ষণ। লাবিবা বেগম মিথ্যা কথা বলল কারণ সে আর চায় না তিতির মাহাদের জীবনে থাকুক। ও থাকলে মাহাদের জীবন শেষ করে ছাড়বে। কোনো রকমভাবে সবাই মিলে মাহাদকে চাপাচাপি করলে মাহাদ তিতিরকে পাগলা গারদে রেখে আসতে বাধ্য হবে। আর সাদ, তাকে আমি নিজেই মানুষ করতে পারব। আপদ বিদায় হলে বাঁচি। মায়ের সম্মতি দেখে সবার সামনে মাহাদ তিতিরকে কষে একটা থাপ্পড় দিয়ে জোর করে টানতে টানতে রুমের ভিতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। কামরান সাহেবের চোখ ছলছল করে উঠল। ছেলে যা রাগী। না জানি মেয়েটাকে আজ কি করে। এত অভিযোগ শুনে কারো মাথায় ঠিক থাকার কথা নয়। আর মাহাদ তো একটা ক্ষতবিক্ষত মানুষ। এত অভিযোগের মধ্যে ও কি নিজেকে শান্ত রাখতে পারবে? তিতিরকে থাপ্পড় মেরে সবার সামনে টানাহেচড়া করে রুমে নিয়ে গিয়ে আবার সজোরে দরজা বন্ধ করার মতো ঘটনা সবাইকে একদম চুপ করে দিয়েছে। কামরান সাহেব এবং বাতাসি বিবি তীক্ষ্ণ নজরে লাবিবা বেগমের দিকে চেয়ে আছেন। তারা দুজনেই লাবিবাকে আবার নতুন করে চেনার চেষ্টা করছেন। শাশুড়ি আর স্বামীর ওমন চাহনি দেখে পুরো শরীরে তার কম্পন ধরে গেল। বাতাসি বিবি তো সবার সামনে বলেই ফেলল, তুমি এত ডাহা মিথ্যা কথা কতদিন থাইকা শিখছ লাবিবা? মা মিথ্যা কথা বলেনি দাদি। আমি নিজে দেখেছি তিতির মায়ের গায়ে হাত তুলেছে। বিশ্বাস না হলে ফুফুরে জিজ্ঞাস করুন। কথাগুলো বলে নিজের শাশুড়ির পাশে দাঁড়াল নিসা। নিসাকে পাশে পেয়ে মনে হয় লাবিবা দম ফেলার সুযোগ পেল। এরা মা ছেলে যেভাবে ওর পিছে পড়েছে না জানি সত্যি কথাটা কখন যেন মুখ দিয়ে বেরি হয়ে যায়। নিসার কথা শুনে বাতাসি বিবি হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, এই বেদ্যপ মাইয়া চুপ। তুই তো সব লষ্টের গোড়া। তোর এক তো পাপের বিচার না জানি তোর মাইয়াগোর উপর দিয়া না যায়। বাড়ি তো ক্যাচাল লাগার ধান্দা খুঁজস সব সময়। তুই এক তো কিলকবাজি লাগাইলি, তাও তোর ভাতার চুপ কইরা খাড়াই রইছে। এমনি এমনি কই হেই মাগির ভেড়া। দেখ দেখ, কামু তোর পোলা এমন কইরা এর দিকে চাইয়া আছে দেখে মনে হয় মুড়া ঝাড়া দিয়া মুখেই শুধু বাড়ি দিই। মুখ সামলে কথা বলেন দাদি। আমি বিয়াদব না আপনি বিয়াদব? বিয়াদব না হলে সবার সামনে এমন করে মুখ চালান? আপনি তো দেখছি দুমুখো সাপ। এদিকেও থাকেন ওদিকেও থাকেন। আগে নিজের চরিত্র ঠিক করেন তারপর আমার সাথে লাগতে আসবেন। আমরা যে এতগুলো মানুষ তার বিরুদ্ধে অভিযোগ করছি তার মানে আমরা সবাই মিথ্যাবাদী আর ওই পাগলটা সত্যবাদী তাই না? মাহাদ ওর গায়ে হাত তুলেছে বেশ করেছে। আরও দুটা দিতে পারল না। কথাগুলো বলে নিসা মুখ বাঁকাল। নিসার কথা শেষ না হতেই ওর গালে অচমকায় ঠাস করে একটা থাপ্পড় পড়ল সবার সামনে। নিসা গালে হাত দিয়েই দেখল ফুয়াদ ওর সামনে দাঁড়িয়ে আছে। নিসা কাপা কণ্ঠে বলে উঠল, তুমি সবার সামনে আমার গায়ে হাত তুললে? ফুয়াদ নিসার কথার জবাব না দিয়ে পকেট থেকে ফোনটা বের করে কাকে জানি কল দিতে দিতে বাহিরে চলে গেল। এমন কাণ্ডে বাতাসি, রূপালী আর নিসার দিকে আঙ্গুল তুলে ঝাঝালো গলায় বলল, তোগো মুখ দেখতে আর মন চায় না। সর এর চোখের সামনে থাইকা।
একজন ইবলিশের মাও আর একজন বেটি। দুনিয়া উল্টাইয়া যাইব, তবু এরা কোনো দিনও শোধরাব না। স্বয়ং আল্লাহ ছাড়া তগকেও বিচার করবার পারব না। বাশার এমন পরিস্থিতিতে সম্রাট বেশ বিব্রত বোধ করল। তাই সে ওখান থেকে দ্রুত চলে গেল। পিছে রুমকিও চলে গেল। ওরা যেতেই কামরান সাহেব লাবিবার কাছে এসে নিচু গলায় বলল, এত অন্যায় করার পরও তোমার ছেলে তোমাকে কিছু বলতে না পেরে নিজের স্ত্রীর গায়ে হাত উঠাল। আমার তো মনে হচ্ছে ওই শাস্তিটা তোমার প্রাপ্য ছিল। তোমার মিথ্যা কথা কি ভাবছ মাহাত ধরতে পারেনি? তোমার কথা বিশ্বাস করে তিতিরের গায়ে হাত তুলেছে? কখনো না, সে অবশ্যই বুঝতে পেরেছে তোমার এগুলো চ্যাল ছিল। কোথায় গেল তোমার সেই ওয়াদা, যে ওয়াদা করে ছেলেকে বাসায় নিয়ে এসেছিলে? কামরান সাহেব আর কথাগুলো শেষ করতে পারলেন না। মাহাদের রুমের দরজা খুলে গেল এর মধ্যে। দরজা খুলতেই ভিতর থেকে তিতিরের গলা শোনা গেল। সে চিৎকার করে বারবার বলছে, আপনি আমার গায়ে হাত তুললেন কেন? তাছাড়া তো ভাঙচুর রয়েছেই। মাহাদ বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে একদম মায়ের কাছে এসে দাঁড়াল। হ্যাঁ, মাহাদ তার মায়ের কথাতে তিতিরের গায়ে হাত তোলেনি। তার বাবার কথায় ঠিক। মায়ের কাছে এসে ধীর গলায় বলে উঠল, তরবারির চেয়ে ভালোবাসা অনেক উত্তম, অন্যায়ের আধারে ডুবে থাকার চেয়ে। তেতো ঘাস খেয়ে বেড়ে ওঠা ঘোড়া শাবকের চেয়ে না বেড়ে ওঠাই উত্তম। যে সমুদ্রের নোনাজল তৃষ্ণা মেটায় না, সেটার অস্তিত্ব অনর্থক। যে সন্তান তার পিতার যোগ্য উত্তরসূরি হতে পারে না, তার না থাকাই উত্তম। টাকার বিনিময়ে কোনো সুখ ও শান্তির চেয়ে বসতিহীন জীবনও উত্তম। আর তোমার মতো মা থাকার চেয়ে মা না থাকাটাই আমার জন্য শ্রেয়। মাহাদ, শোন বাবা, আসলেই আমি। মায়ের কথাকে আর বাড়তে না দিয়ে ও দুহাত জোর করে বলল, এতদিন তোমার কথা আমি অনেক শুনেছি। আমার স্ত্রী কি করতে পারে সেটা শুধুমাত্র আমিই জানি। তাই তুমি হাজারবার গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বললেও আমি মানব না আমার স্ত্রী এমন ধরনের কাজ করবে বা করেছে। শুধু তুমি কেন, যে কেউ বললেও আমাকে কেউ তা বিশ্বাস করাতে পারবে না। আর আমার স্ত্রীর গায়ে আমি এমনি এমনি হাত তুলিনি। আমি হাত এজন্যই তুলেছি যে সে তোমার মতো এত নিচু মনের মানুষের কাছে বিশ্বাস নিয়ে কেন যায়। তার বোঝা উচিত তার জন্য এই বাসার কেউ সঠিক নয়। একটা কথা সবাই কান খুলে শুনে নাও। এবার আমার বউয়ের অসুস্থতার সুযোগ নিয়ে যদি কোনো মানুষ নোংরা খেলায় মেতে ওঠে তাহলে তার অস্থি মাংস আমি কাবাব করে ফেলব। আমার বউকে যদি আমি ছাড় না দেই তাহলে অন্যদের ছাড় দেওয়ার কথা ভাবা মানে বোকামি ছাড়া কিছুই নয়। শুনেছি মা নাকি সন্তানের ভালোর জন্য সব করতে পারে। আর তুমি তো আমার সুখশান্তি বারবার গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছ। এখন বলো, তোমাকে মা হিসাবে কোনো কাতারে দাঁড় করাব? ভালো না জঘন্যতম খারাপের কাতারে? কামরান সাহেব খপ করে মাহাদের হাত চেপে ধরে অশ্রুসিক্ত নয়নে বলে উঠল, বাবা, আমাকে ছেড়ে কোথাও আর যাস না। আমার বেঁচে থাকার জন্য বিশুদ্ধ অক্সিজেন দরকার। আর আমার জীবনে বিশুদ্ধ অক্সিজেন তিতির আর স্বাদ। মেয়েটা কোনো দিনও আমার মুখের উপর কথা বলেনি। যা বলেছি তা মাথা নিচু করে অক্ষরে অক্ষরে পালন করেছে। আজ তার মাথার সমস্যা হয়েছে বলে ফেলে দিব, কখনো না। আমার মেয়ে নেই, তাকে মেয়ের স্থান দিয়েছি। তাকে অন্য কোথাও নিয়ে যাস না। তুই তো জানিস, গাছের সুমিষ্ট ফলের উপরই সবাই ঢিল ছোড়ে। তিতির সেই রকম সুমিষ্ট ফল, তাই সবাই বারবার তাকে আঘাত করে। মাহাদ বাবার কথা শুনে ধপ করে সোফায় বসে পড়ল। মাহাদের মুখ থেকে শুধু একটাই কথা বের হল, আপনজন হারানোর কষ্ট আমার থেকে আর কেউ ভালো জানে না বাবা। আমি চাই না আমার সাজানো পরিবারটা ধ্বংস হয়ে যাক।
মাকে একটু বুঝান। আমাকে কম কষ্ট দিতে বলুন তাকে। আমিও তো তার সন্তান। তাহলে আমার সুখের পিছনে তিনি মা হয়ে কিভাবে লাগেন? কামরান সাহেব মাহাতকে তুলে তিতিরের কাছে পাঠিয়ে দিয়ে নিজেও তার রুমে গেলেন। কামরান সাহেব চলে যেতেই এদের মিটিং ছত্রভঙ্গ হয়ে গেল। তিতির আবার ব্যালকনিতে এসে কান্না করতে লাগল। তার একই কথা, মাহাত তাকে মারবে কেন? আমি মাকে মারিনি, তবুও মা মিথ্যা কথা বলল কেন? শুধু কাল দিনটা একবার আসুক, তারপর মায়ের এমন হাল করব, তখন এমনি মিথ্যা কথা বের হয়ে যাবে। তিতির যখন নানা কথায় নিজের মনকে শান্ত করছে, ঠিক তখনই মাহাদ রুমে ঢুকল। তিতির দুহাতের পিঠ দিয়ে চোখ মুছে চুপ করে রইল। কিন্তু অনেক সময় হয়ে গেল, মাহাদ ওর কাছে আর আসল না। মাহাদ না আসার কারণে তিতির ভিতরে ভিতরে আরও রেগে গেল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাহাদ তিতিরের কাছে এসে দাঁড়িয়ে বউ বলতেই, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে ঘৃণা করি বলেই তিতির গায়ের শক্তি দিয়ে মাহাদকে জোরে একটা ধাক্কা দিয়ে রুমের ভিতর আসল। স্ত্রীর কাছ থেকে এমন কষ্টময় ব্যবহার দেখেও মাহাদ নিজেকে সামলিয়ে নিয়ে আবার রুমের ভিতর এসে তিতিরের পিছনে দাঁড়িয়ে ওর মাথার সাথে নিজের মাথা লাগিয়ে ওর সামনে দুহাত মেলে ধরল। পুরো হাত ওর বাথায় চিন চিন করছে। দু হাতের তালুতে রক্ত দিয়ে লেখা ছিল, আই এম সরি এবং আই লাভ ইউ টিটার। এমন দৃশ্য দেখে তিতির ছলছল চোখে পিছন ফিরে মাহাদের দিকে চেয়ে তাকাতেই মাহাদ ওই অবস্থায় তিতিরের কোমর জড়িয়ে নিচে বসে পড়ল। আমার জীবনটা একবার চাও, সেটাও আমি তোমার জন্য দিয়ে দিব। সাথে সাথে তিতিরের ওর মেয়ে মারা যাওয়ার দিনের কথা স্মরণ হল। এভাবেই রক্ত গড়িয়ে পড়ছিল অতিথির মাথা দিয়ে। কয়েকবার কই মাছের মতো ছটপট করেই নিস্তব্ধ হয়ে যায় মেয়েটি। মাহাদকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়েই বেডে গিয়ে বসে কাঁপতে লাগল তিতির। তারপর চিৎকার দিয়ে বলে উঠল, সরান ওগুলো আমার চোখের সামনে থেকে। আমি সহ্য করতে পারছি না। কথাগুলো বলেই ছোট বাচ্চাদের মতো কেঁদে উঠল তিতির। মাহাদ ব্যাপারটা বুঝতে পেরেই দ্রুত মেডিসিন বক্স নিয়ে ওয়াশরুমে চলে গেল। মাহাদ ওয়াশরুমে যেতেই ওদের দরজায় নক করল কেউ। আরও কয়েকবার নক করতেই তিতির উঠে গিয়ে দরজা খুলেই দেখল তার শাশুড়ি দাঁড়িয়ে আছে। লাবিবা বেগমকে দেখেই তিতির রাগী কণ্ঠে বলে উঠল, ছেলের হাতে মায়ের খাওয়াই নিয়ে এখন দেখতে এসেছেন আমি মরে গেছি না বেঁচে আছি। আমি যদি এর শোধ না তুলি তো আমার নামও তিতির নয়। আপনার ছেলেকে নিয়ে আপনি চলে যান এই রুম থেকে। ছেলের বউয়ের মাথা খারাপ, তাই তিতিরের কথায় কিছু মনে না করে বেশ জোর করেই রুমের ভিতর ঢুকে দেখলেন অনেক জিনিসপত্র ভাঙচুর করে ছড়িয়ে ছিটিয়ে রাখছে তিতির। তুমি এসব আবার ভাঙছ? ভেঙ্গেছি, বেশ করেছি। বেশি কথা বলবেন তো আপনারও মাথা ভেঙ্গে ফেলব এরকম করে। আমি বলছি না আপনার ছেলেকে নিয়ে রুম থেকে চলে যেতে? কথা শোনেন না কেন? মাহাদ কই? জাহান্নামে গেছে। এই তুমি এসব কি বলো? স্বামীকে এমন কথা বলে নাকি? ও তোমাকে কত ভালোবাসে আর তুমি এসব কথা বলছো? বাল বাসে। ভালোবাসলে আমাকে ওভাবে মারত নাকি? আপনার ছেলেকে নিয়ে যান বলে ফুফিয়ে উঠে কাঁদতে লাগল তিতির। আচ্ছা, আমি নিয়েই যাব। এখন বলো মাহাদ কই? ওকে দেখছি না যে। ওয়াশরুমে গেছে। মাহাদ নেই দেখে লাবিবার একটু সাহস হইল। নিচে বসে ফ্লোরের জিনিসপত্র কুড়িয়ে রুমের কোনো অরাখা ঝুড়িতে ওসব ফেলতে লাগল। কিন্তু এক জায়গায় গিয়ে ওর চোখ স্থির হয়ে গেল। ফ্লোরে অনেকগুলো রক্ত পড়ে আছে। তিতির, তোমার কি আবার কোনো জায়গায় কেটে গেছে? আমাকে দেখাও দেখি। আপনার বজ্জাত ছেলের হাত কেটে গেছে বলে তিতির আবার ব্যালকনিতে গিয়ে দোলনায় বসে রইল মন ভার করে। লাবিবা বেগম সবকিছু রেখে ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগল। মাহাদ, মাহাদ, দরজা খোল।
তোর কতখানি হাত কেটেছে আমাকে দেখা বাবা। দরজা খোল না বাবা। মাহাদ দরজা খুলে ওর মাকে দেখে অবাক হল না, বরং ব্যান্ডেজ করা হাত নিয়েই ওয়াশরুমের দরজা বন্ধ করে দিয়ে রুমে এসে মায়ের দিকে চেয়ে রইল। লাবিবা চোখের পানি মুছে বাকি কাচের টুকরোগুলো তুলতে লাগল। মাহাদ ক্লান্ত স্বরে বলে উঠল, মা, এসব কেন করছ? মাহাদের প্রশ্নের জবাব না দিয়ে উল্টো তিনি নিজেই বলে উঠলেন, তোর বউ তো বলছে তোকে আমার সাথে নিয়ে যেতে। তুই না গেলে নাকি রুমেই আসবে না। তিতির কোথায়? ব্যালকনিতে গিয়ে বসে আছে রাগ করে। মাহাদ আর কিছু না বলে চুপ হয়ে রইল। প্রচুর ঘুম পাচ্ছে তার। পুরো দিনে তেমন ভালো খাওয়া হয়নি। টেন্ডার নিয়ে একজনের সাথে ঝামেলা চলছে, তাই টেন্ডার পেতে হলে ভালো পার্টিসিপেট করতে হবে। দিনরাত এক করে কাজ করছে সে। তার ভিতর এত ঝামেলা, কোনো দিকে একা সে সামলাইবে। বালিশে মাথা রেখে টান হয়ে শুয়ে পড়ল বেডে। লাবিবা বেগম পুরো রুম ভালো করে সাফ করে নিচে চলে গেলেন। তারপর খুব জলদি প্লেটে খাবার নিয়ে এসে মাহাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঘুমিয়ে পড়েছিস বাবা? মাহাদ আধো চোখ মেলে মাকে দেখে আবার চোখ বন্ধ করল। লাবিবা এক প্রকার জোর করেই ছেলেকে তুলে মুখে এক লোকমা ভাত এগিয়ে দিতেই মাহাদ বলল, আমি বললাম না খাবো না। বারবার জোর করছ কেন? লাবিবা বেগমের চোখে পানি আর আটকাল না। তিনি নাক টেনে বললেন, আমি যেমন বদলে গেছি ঠিক তুইও বদলে গেছিস। আমার জন্য তো তোর সময়ও হয় না। আমার খোঁজ খবর নেওয়ার সময়টুকুও নেই তোর কাছে। মাহাদ আর কথা না বাড়িয়ে খাবার খেয়ে নেয়। আমাকে কি মাফ করেছিস মাহাদ? মায়ের এমন কথা শুনে মাহাদ নরম স্বরে বলে উঠল, আমি তোমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না মা। যাও খেয়ে নাও। বাবা কি খেয়েছে? তোর দাদি জোর করে এনে সবাইকে নিয়ে খাবার খাচ্ছে। তিতিরকে এখানে ডাক না। আমি ডেকেছি কিন্তু কোনো কথা না বলে আরও নড়ে চড়ে বসল দোলনাতে। তাহলে ও এখন আর রুমে আসবে না। ওর খাবার দিয়ে যাও। ক্ষুধা লাগলে এমনি খেয়ে নিবে। লাবিবা বেগম সব নিয়ে চলে যেতেই মাহাদ ব্যালকনির থাই দিয়ে তিতিরের দিকে চেয়ে বলল, ওখানে মশার ভিতর কি করছ? আর এভাবে থাই খুলে রাখলে তো রুমে মশা আসবে। একা একা খেয়ে আবার দরদ দেখানো হচ্ছে। আমার মা নেই বলে কেউ আমাকে এত আদর করে খাওয়াতে আসলো না। আমি না খেলে কার কি? আমার ছেলেও খোঁজ নিল না। সবাই আমার পর। কথাগুলো বিড়বিড় করে বলল তিতির। মাহাদ আরও কয়েকবার ডাকল কিন্তু তিতির কথা শুনল না। ওভাবে দোনলায় ঠায় বসে রইল। কিছুক্ষণ পর লাবিবা তিতিরের জন্য খাবার রেখে তিতিরকে ডেকে চলে গেলেন। মাহাদ অনেকক্ষণ বসে থেকে কেবল শুইতে গেছে অমনি তিতির লাফ দিয়ে দোলনা থেকে উঠেই দৌড়ে এসে বলল, আপনি আমার বেডে একদম শুইবেন না। তাহলে আমি কোথায় শুইব? আমি জানি না, কিন্তু আমার কাছে একদম শুইতে পারবেন না। আচ্ছা, যা বলবা তাই হবে। আপাতত খাবার খাও। আপনাকে বলেছি আমি খাবার খাব। আমার বেড থেকে নামেন বলছি। মাহাদ কোনো কথা না বলে বালিশটা নিয়ে ফ্লোরে শুয়ে পড়ল অন্যদিক হয়ে। শুধু বলল লাইট নিভিয়ে দিতে। কিন্তু তিতির লাইট নিভিয়ে না দিয়ে ওভাবেই বসে রইল। অনেকক্ষণ পর মাহাদের যখন কোনো রেসপন্স পেল না তখন ও খাবার খেয়ে লাইট বন্ধ করে বেডে শুয়ে পড়ল। কিন্তু ঘুম আসে না তার। তাই বালিশ নিয়ে মাহাদের একদম বুকের ভিতর ঢুকে চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর সে যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল তখন মাহাদ চোখ খুলল। দুচোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তারপর তিতিরের কপালে কিস করে নিজেই ওকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল।
পরদিন সকালে আজ রুমকির ছেলে শিহাবের মুসলমানি। রুমকি তো কি বজ্জাত, তার 3 গুণ দুষ্ট তার ছেলে। এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না। বাসায় মেহমানদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মোটামুটি সব আয়োজন শেষ। এদিকে সাদেরও মুসলমানি করা হবে আজ। শিহাব সাদের হাত ধরে এক জায়গায় বসে আছে। তারা তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। আজ নাকি তাদের কাছে ওস্তাদ আসবে। ওস্তাদ ভাষাটি বাতাসি বড়মার কাছ থেকে শিখেছে তারা। ওদিকে বাতাসি বিবি সবার সামনে কর্কশ ভাষায় বলে উঠল, ব্যাটাগো ভোন কাটবি, তার জন্য এত মানুষদের জানানোর কি দরকার? তার থাইকা এক কাম করলে হয় না। বিয়ার আগের দিন যেমন কন্যার গায়ে হলুদ হয় মানুষ দেখানোর লাইগা, হেই রকম কর তোরা। স্টেজ বানাইয়া সকলের সামনে তোগো পুতদের ভোন মানুষদের দেখাইয়া দেখাইয়া কাট। নতুন নিয়ম চালু কর তোরা। মা দেখছ তোমার মায় কাণ্ড। কি বিশ্রী ভাষায় কথা বলে আত্মীয় স্বজনদের সামনে। আমার সম্মান আর রাখল না সে। আরে মার কথা বাদ দে তো, চল ওদিকটাই বলে রূপালী রুমকিকে নিয়ে অন্যদিকে গেল। সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা বাঁধল রুমকির ছেলেকে নিয়ে। সে কিছুতেই মুসলমানি করবে না। হাউমাউ করে কেঁদে ফেলল ডাক্তারের সামনে। সম্রাট এসে ছেলেকে বুঝিয়ে বলল, সবাইকে এটা করতে হয় বাবা, সবাইকে করতে হয়। আম্মু করেছে, তুমি করেছ? ও ডাক্তার আঙ্কেলও করেছে? ছেলের এমন কথা শুনে সম্রাট আর রুমকি সবার সামনে লজ্জা পেয়ে গেল। সম্রাট তো কোনো কথাই বলল না, একদম থ মেরে গেল। শিহাবের কথা শুনে বাতাসি বিবি হাতে তালি দিয়ে বলল, ভালা এককান প্রশ্ন করছু শিহাব, আমাগো কারো মুসলমানি করান লাগেনি, তয় আর মনে হয় তোর মা করছে। এর মধ্য সাদকে মুসলমানি করার জন্য অন্য রুমে পাঠানো হলো, কিন্তু শিহাব তা দেখে ডুকরে কেঁদে উঠল। সে কিছুতেই তার ইজ্জত খোয়া দিবে না। ওর দাদা বারবার বলছে এটা সবাইকেই করতে হয়, কিন্তু শিহাব কোনো কথা শুনতাই নারাজ। শেষে ডাক্তারকে বলল, আপনিও করেছেন? আরে বাবা হ্যাঁ, আমিও করেছি। আমি বিশ্বাস করি না। তাহলে আঙ্কেল আপনারটাও আমাকে দেখান, দেখি আপনি সত্যি করেছেন কিনা। তোর ছেলের কথা শুনছিস সম্রাট? জন্মানোর পর থেকে আমাকে জ্বালাচ্ছে, আর এখন এসব কথা বলছে। এই ছেলের কাজ আমি করতে পারবো না। এটা করতে নাকি আমারটাও তাকে দেখানো লাগবে? এটা কোনো কথা হলো? সম্রাটের পরিচিত ডাক্তার এসেছে। ডাক্তারের কথা শুনে সম্রাট বিনয়ের সাথে বলল, দেখ, ও ছোট মানুষ, ওর কথায় কিছু মনে করিস না। মনে আর কি করব? মান ইজ্জতের কি কিছু বাকি রাখল সে? তোর যদি কিছু না মনে হয় তাহলে রুমে গিয়ে তুই তোর নিজেরটা ছেলেকে দেখিয়ে বিশ্বাস করা। ওর মুসলমানি করতে হবে কি হবে না। এদের তর্ক বিতর্কের মাঝে মাহাদের ফোন বেজে উঠল। মাহাদ নাম্বার দেখে বেশ বিরক্ত হয়ে কল রিসিভ করতেই অপর দিক থেকে কণ্ঠ ভেসে এলো, শুনেছি তোর বউয়ের নাকি মাথায় প্রবলেম। তো সে যদি বেইজ্জতি হয়ে রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকে তাহলে কি তোর ভালো লাগবে? আমার কিন্তু অতীত রেকর্ড আছে, মানুষের কলিজায় গিয়ে আঘাত করা চলবে।